সবে 14 বছরে পা দিয়েছে এমন একজন বালিকাকে দিয়ে গান রেকর্ড করালেন বাংলা সঙ্গীত জগতের দিকপাল দুই ব্যক্তিত্ব। প্রথমজন গীতিকার প্রণব রায়, দ্বিতীয়জন কমল দাশগুপ্ত। একটি রেকর্ড, দুটি গান দুটি প্রকাশ হওয়ার পর বালিকা রীতিমতো স্টার হয়ে গেল। বাংলা সঙ্গীত জগতে সবচেয়ে কম বয়সী নক্ষত্র অর্থাৎ স্টার বনে গেল। এরপর সেই বালিকাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। সাফল্যের হাত ধরে ক্রমে ক্রমে বাংলা ছাড়িয়ে তার গান হিন্দি ও অন্য ভাষাকে আশ্রয় করে সাম্রাজ্য বিস্তার করেছে। ক্রমশ তিনি হয়ে উঠেছেন ভজন সম্রাজ্ঞী। গান্ধীজির মতো মানুষ তার আশ্রমে রোজ তার ভজন শোনেন, তাকে মীরাবাই বলে ভূষিত করেন। নেহেরু, ভারতের প্রধানমন্ত্রী, তার ভজন শুনতে সময় বের করেন। সরোজিনী নাইডু তার গান শুনে মোহিত হয়ে তাকে নিয়ে কবিতা লেখেন। অটল বিহারী বাজপেয়ীর মতো বিদগ্ধ মানুষও তার ভজনের ভক্ত। এত কিছুর পরেও কালের আঘাতে সেই নক্ষত্র একসময় ম্লান হতে শুরু করে শ্রোতাদের মনে, তারপর চলে যায় বিস্মরণে। আজকের প্রজন্ম তাকে চেনে না, মনে রাখেনি, কেননা বিস্মরণ আমাদের আদত। শিকড়ের প্রতি টান কোনোদিনই আমাদের নেই। তাই আমাদের অর্থাৎ ভারতীয়দের, বিশেষ করে বাঙালিদের ঐতিহ্য সংস্কৃতি বারে বারে বিপন্ন হয়। আমরা মরীচিকার মতো বাইরের টানে আগুনে ঝাঁপিয়ে পড়ে অপঘাতে মৃত্যুবরণ করি। অথচ আমাদের অতীশ দীপঙ্কর, শ্রী চৈতন্য, জয়দেব, কীর্তিবাস, কাশিরাম দাস, রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ ও রবীন্দ্রনাথ ছিলেন। নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে আমাদের বিস্মরণে চলে যাওয়া এক শিল্পীর কথা, যার নাম জ্যোতিকা রায়। প্রকৃত অর্থে 14 বছরের বালিকা যে গান দুটি গেয়েছিল, সে দুটিই ছিল প্রথম বাংলা আধুনিক গান। রেকর্ডের এক পিঠে ছিল আমি ভোরের জ্যোতিকা, অপর পিঠে ছিল সাঁঝের তারকা আমি পথ হারায়ে। জ্যোতিকা রায় বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার সংক্ষিপ্ত জীবনী ও কিছু কথা নিয়ে এবারের ডালি সাজিয়েছি। ভালো লাগলে কৃতজ্ঞ থাকব। 1920 সালের 20 এপ্রিল হাওড়া জেলার আমতায় তার জন্ম। তার বাবার নাম ছিল সত্যেন্দ্র রায়, পেশায় বিদ্যালয় পরিদর্শক। মায়ের নাম স্নেহময়ী দেবী। ওনাদের আদি বাড়ি খুলনা জেলার বাগেরহাট উপজেলার সেনহাটি গ্রামে। না, সাংগীতিক বাড়িতে বা পরিবেশে তার জন্ম হয়নি। পিতার বদলির চাকরি, অনেকগুলো ভাই বোন। জ্যোতিকা রায় ছিলেন মেজ বোন। পরবর্তীকালে সকলের মেজদি। জন্ম থেকেই তার মধ্যে সঙ্গীতের প্রতি আকর্ষণ প্রকৃতগতভাবে ছিল। আর এটা প্রথম উপলব্ধি করেন তাদের গ্রামেরই এক গানের শিল্পী সুধীরা দাশগুপ্ত। তিনি বুঝতে পারেন এই মেয়ের মধ্যে সহজাত সঙ্গীত আছে। তিনি সত্যেন্দ্র রায়কে বলেন সেসব কথা। কলকাতায় নিয়ে গিয়ে গানের তালিমের ব্যবস্থা করতে বলেন। যখন জ্যোতিকার 7 বছর বয়স, তখন সত্যেন্দ্র রায় কলকাতায় এসে কমল দাশগুপ্তের দাদা বিমল দাশগুপ্তকে তার মেয়েকে গান শেখাতে অনুরোধ করেন। সত্যেন্দ্রবাবু বা স্নেহময়ী দেবী দুজনেই গান না জানলেও গানের প্রতি তাদের প্রচণ্ড দুর্বলতা ছিল। কিন্তু কপাল মন্দ, বিমল দাশগুপ্ত সময়ের অভাবে শেখাতে অক্ষমতা জানান। তবে চেষ্টার খামতি ছিল না। কলকাতা বেতার কেন্দ্রে ওই ছোট্ট জ্যোতিকা রবীন্দ্রসঙ্গীত গেয়ে কণ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। গানটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আর রেখো না আধারে। 1930 সালে ওনারা পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন, ওঠেন চিতপুরের এক ভাড়া বাড়িতে। তখনই স্নেহময়ী দেবীর চেষ্টায় জ্যোতিকা রায়
গান শিখতে শুরু করেন বরানগর নিবাসী জ্ঞানরঞ্জন সেনের কাছ থেকে। সেখানে থাকাকালীন ঘটনাচক্রে কাজী নজরুলের চোখে পড়েন বালিকা জ্যোতিকা। নজরুল বালিকার কণ্ঠে মুগ্ধ হয়ে 10 বছর বয়সে গ্রামাফোন কোম্পানিকে বলে তার গান রেকর্ড করেন। গানটি ছিল স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, কিন্তু রেকর্ডটি বের হয়নি, কোনো কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু কাজী নজরুলের স্নেহের পরশ রয়ে যায় জ্যোতিকার জীবনে। জ্যোতিকার আবদারে তিনি জ্যোতিকার জন্য লেখেন ওরে নীল যমুনার জল এবং তোমার কালো রূপে জাগনা ডুবে সকল কালো মোমো। কমল দাশগুপ্ত আর কাজী নজরুলের স্নেহে জ্যোতিকা কমে কমে সঙ্গীত জগতের মহিরুহে পরিণত হয়ে ওঠেন। জ্যোতিকা রায় যত দিন অতিবাহিত হয়, আধুনিক গান ছাড়িয়ে তিনি ভজন ভক্তিগীতি সরণিতে যাত্রা শুরু করেন। হিন্দিতেও তিনি সাবলীলভাবে ভজন পরিবেশন করে আপামর ভারতবাসীর মন জয় করে নেন। ভারতের বিভিন্ন শহরে সঙ্গীত পিপাসু মানুষ অপেক্ষা করে থাকত জ্যোতিকা রায়ের ভজন শোনার জন্য। হিন্দি বলয়ে বিশেষ করে গুজরাতে তিনি বিশেষ সম্মানের শিল্পী হয়ে ওঠেন। তাকে বলা হতো ভজন সম্রাজ্ঞী। অপ্রতিদ্বন্দ্বী ভজন শিল্পী হিসেবে 4 দশক তিনি শুধু ভারত নয়, পাশের দেশ শ্রীলঙ্কা থেকে আফ্রিকা পর্যন্ত মাতিয়ে রেখেছিলেন। 1945 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীন হবার ক্ষণে দিল্লি বেতার কেন্দ্র থেকে তিনি 1 ঘন্টার অধিক ভজন পরিবেশন করেছিলেন। মনে রাখতে হবে, তখন বেতার ছাড়া আর কোনো সামাজিক মাধ্যম ছিল না। একমাত্র শিল্পী যিনি সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রীর ভাষণ পরিবেশনের আগে ভারতের জনগণের সামনে সেই শুভ মুহূর্তের আনন্দ বিতরণের আবেগঘন মুহূর্তটিকে সঙ্গীতময় করে তুলেছিলেন দেশ মাতৃকার বন্দনায়। এবার শিরোনামের ঘটনাটি খুলেই বলি। তার আগে বলি, আমি এই ঘটনাটি শুনি তপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যে কর্মজীবনে আমার সহযাত্রী ছিল। সাংস্কৃতিক এক আত্মীয়তা আমাদের মধ্যে আজও অটুট। এই তপন বন্দ্যোপাধ্যায় বাংলা সঙ্গীত জগতের অনেক বিশিষ্ট মানুষ ও শিল্পীদের সান্নিধ্য লাভে সক্ষম হয়েছেন তার অপরিসীম জ্ঞান ও সুশিক্ষিত মনোভাবের জন্য। বাংলা সঙ্গীত জগতের অনেক মণিমাণিক্য ছড়ানো ঘটনার সাক্ষী সে। এক চলমান অভিধান, তার মুখেই সেদিন শুনলাম এই কাহিনী। ঘটনাটি হলো, আমরা জানি নেহরু জ্যোতিকা রায়ের ভজনের একজন গুণগ্রাহী ছিলেন। একদিন তার সরকারি অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে জ্যোতিকা রায়কে আমন্ত্রণ জানালেন ভজন শোনাবার জন্য। কিছু বিশিষ্ট মানুষজনের সাথে পরিবারের পরিজন সবাই উপস্থিত ছিলেন। প্রশস্ত ঘরে গালিচার ওপর শিল্পী জ্যোতিকা রায়, নেহরু এবং অন্যান্যরা বসেছিলেন। গান শুরু হবার মুহূর্তে নেহরু কন্যা ইন্দিরা হাজির। স্বভাবমতো তিনি গালিচায় না বসে একটি চেয়ার নিয়ে তার উপর বসেন। সবাই গালিচায় অর্থাৎ মেঝেতে উপবিষ্ট। সবাই অস্বস্তিতে তার দিকে তাকালো, কেউ কিছু বলার সাহস পেলেন না। জ্যোতিকা রায় একবার দেখলেন, তিনিও প্রসন্ন না হলেও এড়িয়ে গেলেন ব্যাপারটা। কিন্তু নেহরু চোখ আড়ায়নি। মেয়ের শিষ্টাচারের অভাব দেখে দুঃখ পেলেন। অসন্তুষ্ট হয়ে ইন্দিরাকে বললেন, সবাই নিচে বসে আছেন, এমনকি শিল্পীও নিচে বসে আছেন, তোমারও উচিত চেয়ার থেকে নেমে নিচে বসা। বাবার এই আদেশ পেয়ে হতভম্ব ইন্দিরা কি আর করেন, চেয়ার থেকে নেমে সবার সাথে নিচে বসে পড়েন। এই ঘটনাটি জ্যোতিকা রায় তার বাড়িতে একদিন তপন বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। আরও অনেক কথা বলেছিলেন সন্তানসম তপন বন্দ্যোপাধ্যায়কে, যদিও তপন বন্দ্যোপাধ্যায় অন্য সকলের মতো তাকে মেজদি বলেই ডাকত। যাই হোক, তারপর সকলে জ্যোতিকা রায়ের ভজন শুনে মোহিত হয়ে যান, এমনকি ইন্দিরাও।
এরপর সারা জীবন ইন্দিরা জ্যোতিকা রায়ের গানের একজন গুণমুগ্ধ শ্রোতা হয়ে থাকেন। ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন শত ব্যস্ততার মধ্যেও, আজীবন শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখেন। জ্যোতিকা রায় তার দীর্ঘ সঙ্গীত জীবনে 179টার মতো রেকর্ড করেন। অসংখ্য অনন্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আপামর ভারতবাসী মুগ্ধ হয়ে শুনেছে তার গান। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বাংলা গান হল এমনই বরষা ছিল সেদিন, জানি বাহিরে আমার তুমি অন্তরে নও, দোল দিয়ে কে যায় আমারে, তুমি যদি রাধা হতে শ্যাম, এই যমুনার তীরে, জানি জানি প্রিয়, ইত্যাদি। অপরদিকে হিন্দিতে তিনি অসংখ্য ভজন ও অন্যান্য গানের ডালি সাজিয়ে তিনি উপহার দিয়েছেন আমাদের, চিরকালীন সঙ্গীত হয়ে যা রয়ে গেছে। নির্বাচন করা সহজ নয়, তবু অম্লান হয়ে আছে মেরি প্রেম কি নাইয়া, ঘুঙ্গট কি পাঠখল, তুলসী মেরা সুর কবির, बोल रे मधुबन मैं, चुपके चुपके बोल मैना, पग घूंघट बात मीरा नाचिरे, ইত্যাদি। 1937 সালে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবার্ষিকীতে কাজী নজরুল ইসলামের রচনায় কমল দাশগুপ্ত সুরে দুটি গান তিনি গেয়েছিলেন। প্রথম গানটি ঠাকুরকে নিবেদিত। গানটি ছিল পরম পুরুষ সিদ্ধযোগী মাতৃভক্ত যুগবতার। দ্বিতীয় গানটি স্বামীজিকে নিয়ে, জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর। তার মোট রেকর্ড ছিল 179টি। তিনি দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, এলাহাবাদ, লখনৌ, পাটনা, জলন্ধর সহ বহু বেতার কেন্দ্র থেকে নিয়মিত গান গেয়েছেন। তিনি 3টি চলচ্চিত্রে গানও গেয়েছিলেন। চলচ্চিত্রগুলো হল ঢুলি, রত্নাকর, ললৎকার। জ্যোতিকা রায় অবিবাহিত ছিলেন। গৌরবর্ণা জ্যোতিকা শুধু একজন পথিতযশা শিল্পী ছিলেন না, যথেষ্ট সুন্দরীও ছিলেন। তবু এই গুণবতী মহিলার সংসার করা আর হয়ে ওঠেনি। ব্রহ্মচর্য জীবনযাপন করে গেছেন আজীবন। বিংশ শতকের 70 দশক থেকে তার কাজের পরিসর কমতে থাকে। তখন তিনি শুধু বিভিন্ন শহরে দেশ বিদেশে ভজন পরিবেশন করতেন। তারপর তাও আস্তে আস্তে কমে যায়। এমনিতে তিনি সঞ্চয়ী ছিলেন না, ক্রমশ সচ্ছলতা কমতে থাকে। শ্যামপুকুর স্ট্রিটের এক জরাজীর্ণ বাড়িতে ভাড়াটে হিসেবে জীবন কাটে তার। অবস্থা যখন খুবই খারাপ, তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সৌজন্যে সামান্য মাসোহারা পেতে থাকেন। বড়ই বেদনার, লজ্জার আমার, আপনার, বাংলা সংস্কৃতির জগতের সকলের। প্রমোটারের থাবায় শ্যামপুকুরের বাসাবাড়ি যখন বহুতলে রূপান্তরিত হয়ে গেল, তখন তাকে আশ্রয় নিতে হয়েছিল বরানগরের মতিলাল মল্লিক লেনে। সেখানেই কাটে জীবনের শেষ কয়েকটি বছর। সেই সময় তিনি ভীষণভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর 93 বছর বয়সে 2014 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন। নমস্কার।